নমস্কার, সমাজতত্ত্বের একমাত্র বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। এই প্রশ্নটা 2017-তে 40 নম্বরের এসেছিল। আজকে আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, এই প্রশ্নটার নোটস হিসাবে আমরা যেটা পড়ছি সেটাই একমাত্র নোটস না, কারণ তোমাদের আমি ইতিমধ্যেই বলেছি যে অনিরুদ্ধ চৌধুরীর বই পড়তে, ওই অনিরুদ্ধ চৌধুরীর বইয়ের মধ্যেই যে তত্ত্বের বইটি আছে, সমাজতত্ত্বের তত্ত্বের বইটি, সেখানে ক্রিয়াবাদ, দ্বন্দ্ববাদ, প্রতীকী মিথস্ক্রিয়াবাদ, নারীবাদ অলরেডি লেখা আছে। আমি তবু এই জিনিসটা লিখেছি তার কারণ যে সমস্তই যদি বই থেকে পড়ি তাহলে আর আলাদা করে কি কিছু পড়বো না, আলাদা করে তো দিতে হবে। সমাজতত্ত্বের তো নাম্বারটা ওই কারণেই আসে। তো বই হলো আমাদের বেস, তার উপরে আমরা যতটা নিজেদের থেকে ইনক্লুড করছি সেটাই আমাকে এক্সট্রা নাম্বার এনে দেবে। তো তোমাদেরকে আমি রেকমেন্ড করবো যে অনিরুদ্ধ চৌধুরীর ওই বইয়ে ওই অংশগুলো পড়তে, আর এইখানে যেটা লেখা রয়েছে সেটাও ইনক্লুড করে দিতে পারো, তোমাদের নিজেদের থেকেও কিছু ইনক্লুড করতে পারো। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের বুঝতে হবে সমাজতাত্ত্বিক পরিপ্রেক্ষিত মানেটা কি। ইংলিশটা আমরা জানি সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ। আসলে পরিপ্রেক্ষিত বা প্রেক্ষিত, এটার যদি একটা আমরা সরল বাংলা করি তাহলে দাঁড়ায় দৃষ্টিভঙ্গি। আমরা সমাজতত্ত্বের সাথে সাধারণ বোধের পার্থক্য পড়েছি, তারপরে আমরা জানলাম যে মানুষের মধ্যে সমাজতাত্ত্বিক কল্পনা কিভাবে আসছে। এইবার আমরা জানছি সমাজকে দেখার কতগুলো দৃষ্টিভঙ্গি আছে। হোয়াট ইজ সোশিওলজি? সমাজতত্ত্ব কি? সমাজতত্ত্ব হলো সমাজকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে অধ্যয়ন করার একটি পদ্ধতি। তাই যদি হয় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, তাহলে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি কটা আছে? একাধিক আছে। এই যে দৃষ্টিভঙ্গিগুলো, যে দৃষ্টিভঙ্গির দ্বারা আমরা সমাজকে অধ্যয়ন করছি, আমরা সমাজকে পর্যবেক্ষণ করছি, বিশ্লেষণ করছি, কম্প্যারিজন করছি, তুলনামূলক আলোচনা করছি, এই দৃষ্টিভঙ্গিটাকেই তো বলে সমাজতাত্ত্বিক পরিপ্রেক্ষিত। এবার প্রশ্নটা হচ্ছে যে কতগুলো পরিপ্রেক্ষিত আছে। সমাজতত্ত্বে একাধিক পরিপ্রেক্ষিত আছে, মানে যতগুলো থিওরি ততগুলো পরিপ্রেক্ষিত। থিওরি কি কি আছে? ফাংশনাল থিওরি, কনফ্লিক্ট থিওরি, ফেনোমেনোলজি, এথনোমেথোডোলজি, পোস্ট মডার্নিজম, মডার্নিজম, পজিটিভিস্টিক থিওরি, এথনোমেথোডোলজি। আমরা এত পড়বো না, এত পড়বো না, আমরা জাস্ট ব্রড ভিউ গুলো নেব, তাই যথেষ্ট। কারণ আমরা কেউ এখানে পিএইচডি করছি না, বা আমরা এম এর স্টুডেন্ট না। ব্রড ভিউ তাহলে কি আছে? ব্রড ভিউ, প্রথম ভিউ হচ্ছে সমাজতত্ত্বের দুটো পার্সপেক্টিভ বড় বড়। একটা হচ্ছে ম্যাক্রো, আর একটা হচ্ছে মাইক্রো। ম্যাক্রো মানে আমরা জানি যে বড়, মাইক্রো মানে ছোট। সেই ম্যাক্রোর মধ্যে দুটো জিনিস পড়ে, একটা হচ্ছে এই ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি, আরেকটা হচ্ছে এই দ্বন্দ্ববাদী দৃষ্টিভঙ্গি বা দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি। এই দুটো হলো সমাজতত্ত্বের ম্যাক্রো অ্যান্ড মাইক্রো, ম্যাক্রো অ্যাসপেক্ট। তাহলে মাইক্রো অ্যাসপেক্ট কি? মাইক্রো অ্যাসপেক্ট হচ্ছে এই প্রতীকী মিথস্ক্রিয়াবাদ। এই জিনিসগুলো কি এখানে খুব ছোটতে লেখা আছে, তার কারণ অনিরুদ্ধ চৌধুরীর যে বইটি রয়েছে সেখানে এলাবোরেট ওয়েতে লেখা রয়েছে। এই জায়গাটা আমি জাস্ট রেখেছি বোঝাবার জন্য, আলাদা করে লিখিয়েছি। কি জিনিস আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমি বললাম যে দুটো হয়, একটা ম্যাক্রো মানে বড়, আর একটা মাইক্রো মানে ছোট। ম্যাক্রোর মধ্যে প্রথমটা পড়ে ফাংশনাল পার্সপেক্টিভ। ফাংশনাল মানে যারা, হোয়াট ইজ ফাংশন? ফাংশন মানে কোনো একটা কার্য প্রক্রিয়া। তাহলে তাই যদি হয় যে ক্রিয়া বা কার্য কি জিনিস, কোন জিনিসটা ফাংশন করে? একটা সিস্টেম ফাংশন করে। তাহলে সমাজের যে পরিপ্রেক্ষিতটা বিশ্বাস করে যে সমাজ আসলে ঐক্যের দ্বারা তৈরি একটি কাঠামো, যেই কাঠামোতে কোনো বিরোধের স্থান নেই, দ্বন্দ্বের স্থান নেই, কাঠামোটি সম্পূর্ণরূপে পারস্পরিক যে ঐক্য তার উপর ভিত্তি করেই চলছে, এইটাতে যারা বিশ্বাস করে তারাই হলো আসলে ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি। সো অ্যাকর্ডিং টু ফাংশনাল থিওরিস্টস, সমাজ হচ্ছে একটা কাঠামো, যে কাঠামোটা অনেকগুলো পার্টস দ্বারা তৈরি। সেই পার্টসটা কোনো একটা পার্টস যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো কাঠামোটা ভেঙে পড়বে। ফর এক্সাম্পল, তোমার শরীর,
তোমার শরীর বিভিন্ন ইন্টারনাল অর্গান দিয়ে তৈরি, সেই ইন্টারনাল অর্গান গুলো হচ্ছে পার্ট, আর তোমার পুরো বডিটা হলো সোসাইটি বা সিস্টেম। আমি যদি বলি তোমার একটা নির্দিষ্ট পার্ট ভেঙে গেল, নষ্ট হয়ে গেল, কাজ করা বন্ধ করে দিল, তোমার পুরো সিস্টেমটা কিন্তু ভেঙে পড়বে। ফর এক্সাম্পল ধরো আমি বললাম আজকে তোমার ফুসফুস না কাজ করবে না, ও একটু রেস্ট নিয়েছে, তোমার বডি সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়বে। এক্স্যাক্টলি আমাদের এই সোসাইটিটাও হচ্ছে একটা এরকম সিস্টেম যেটা বিভিন্ন পার্ট দ্বারা তৈরি। সেই পার্টগুলো যদি একটাও ঠিকঠাক কাজ না করে তাহলে সমাজ ভেঙে পড়বে। তাহলে ফাংশনাল থিওরিস্টরা মনে করে যে সমাজ ঐক্যের দ্বারা তৈরি, এখানে বিরোধের কোনো স্থান নেই, সমাজে পরিবর্তনটা আসা উচিত না, কারণ হঠাৎ পরিবর্তনে না মানুষ ভেঙে পড়ে, মানে যে কোনো সিস্টেম ভেঙে পড়ে হঠাৎ পরিবর্তনে। এই কারণে সোশ্যালে মানে সোশ্যাল চেঞ্জ আসুক, কিন্তু ধীরে ধীরে আসুক, হঠাৎ করে আসার দরকার নেই। তো এইভাবে যারা বিশ্বাস করে যে তারা, তাহলে সমাজ একটা সামাজিক শৃঙ্খলা দ্বারা চলছে, এই বিষয়টিতে যারা বিশ্বাস করেন। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আচ্ছা এই ফাংশনটাকে কারা মেনটেন করে? আমরা মেনটেন করি। এই যে পরিবার মেনটেন করছে সামাজিক দিকটা, স্কুল মেনটেন করছে এডুকেশনাল দিকটা, পলিটিক্স মেনটেন করছে রাজনৈতিক দিকটা। আমরা তো সবাই আসলে কিন্তু এই ফাংশনালিজমটাকেই মেনটেন করছি। আমরা বলি না যে জো হে জैसा है वही रहने दो, যে আমরা পরিবর্তন বিরোধী। তার কারণ আমরা বিশ্বাস করি পরিবর্তন হলে সমাজের একটা কাঠামো ভেঙে যাবে, তাই যেটা আছে খারাপ আছে তাই চলবে, কোনো অসুবিধা নেই। এই যে চিন্তা ভাবনাটা, এটা কিন্তু আসলে ফাংশনাল পার্সপেক্টিভ। ফাংশনাল পার্সপেক্টিভ সাধারণত আমাদের ওই ট্র্যাডিশনাল যে চিন্তা ভাবনা সেটাকেই রিপ্রেজেন্ট করে। তোমরা পড়ে নিও অনিরুদ্ধ চৌধুরীটাও, প্লাস এটাও বাংলা নোটস। আচ্ছা, এরপর এর একটা সমালোচনা। কি সমালোচনা? যে কোথাও না কোথাও একটা, তো আমি বললামই যে এটা হচ্ছে ম্যাক্রো। কেন ম্যাক্রো বলে? কারণ মানুষকে দিয়ে বিচার করে না, এরা পুরো সমাজকে দেখে, যে সমাজের ঐক্য, সমাজের ইউনিটি, সমাজের সলিডারিটি, সমাজের কোহেশন, এগুলো দেখে। তো সমাজের যখন এত ঐক্য দেখে তাহলে মানুষ কোথায়? তাহলে কোথাও না কোথাও এত বেশি ঐক্যের ওপর জোর দিতে গিয়ে সমাজে যে আসলে বিরোধ আছে, দ্বন্দ্ব আছে, সেগুলোকে এরা ভুলে যায়। এরা সম্পূর্ণরূপে মনে করে এই তো সমাজ মানে যৌথভাবে যে বেঁচে আছি সেটাই। ওই যে হয় না যে কোনো একটা সম্পর্কে তুমি আছো, সেই সম্পর্কের ঝগড়াগুলোকে তুমি মনে করছো ও তো হয়, ও তো হয় বলে ঝগড়াগুলোকে তুমি সরিয়ে দিচ্ছ, কিন্তু আসলে সেই ঝগড়াগুলোই একদিন পুঞ্জীভূত রূপ নিয়ে সেই সম্পর্কটাকে পুরোপুরি শেষ করে দেবে। তাহলে ভাব ভালোবাসা যেমন ইম্পর্টেন্ট, মানে শৃঙ্খলা, যৌথতা, ঐক্য, তার সাথে ওই কনফ্লিক্ট নিয়ে আলোচনা করাটাও আরো জরুরি, এটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয়টা হচ্ছে ঠিক ওটার উল্টোটা। ওটা যদি বলতো যে সমাজে ঐক্য, সমাজে শৃঙ্খলা, তাহলে এ বলবে সমাজের সবকিছু ভেঙে দাও, চুড়ে দাও, পরিবর্তন করে দাও। মানে বিপ্লব, দ্বন্দ্ব, বিদ্বেষ, বিরোধ, এইগুলো হচ্ছে দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্য। যে সমাজে একটা কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে ঘুণ ধরেছে, সেই সমাজটাকে বদলে দাও। কারণ একই কাঠামো যদি থাকে পরিবর্তন আসবে না। আমাদের পরিবর্তন চাই, কারণ পরিবর্তন আসলে পরেই ভালো জিনিস আসবে। বলে না যে ভেঙে গেছে একটা যাবে তো আরেকটা আসবে, মানে একটা গেছে তো নতুন আসবে। এই যে বিষয়টা যে নতুন আসবে, নতুন আসবে। আগেরটা বলে রাখি, ফাংশনাল পার্সপেক্টিভটা এসেছিল ডোরখেইমের হাত ধরে বেসিক্যালি, আমরা তাছাড়াও তার সেখানে আরো নাম পাবো। আর এই কনফ্লিক্ট পার্সপেক্টিভ বা দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গিটা এসেছিল কার্ল মার্কসের হাত ধরে। কার্ল মার্কসই এই জিনিসটার উদ্যোক্তা। এবার তোমরা বুঝতেই পারছো যে সোসাইটিতে কিন্তু সবই চাই, একদিকে যেমন ফাংশনালিজমও চাই, আর একদিকে কনফ্লিক্টও চাই। ফাংশনালিজম আর কনফ্লিক্টের মিল কোথায়? দুটোই ম্যাক্রো, দুটোই সমাজকে দেখে, মানুষকে কেউ পাত্তা দেয় না, এই দিক থেকে এদের মিল আছে। আর কনফ্লিক্ট থিওরি সবসময় সোসাইটিতে যে প্যাটার্নটা রয়েছে সেটাকে ভেঙে দেওয়ার কথা বলে, যে যেটা আছে খারাপ আছে সেটাকে ভেঙে দাও। এটারও তাই আমরা সমালোচনা পাবো। এর সমালোচনাটা কি পাবো? যে ওইটা যেমন মানে ফাংশনালিজম যেমন দ্বন্দ্বের দিকটাই ইগনোর করছিল, আবার এই দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গিটা এত বেশি দ্বন্দ্বের ওপর জোর দেয় যে সোসাইটিতে যে একটা স্টেবিলিটি বলে জিনিস আছে সেটাকেই এরা ভেঙে দেয়। তাহলে এটা হলো আমাদের পাওনা, যে আমরা দ্বান্দ্বিক ফাংশনাল পার্সপেক্টিভ কি সেটাও জানতে পারলাম এবং তার সমালোচনা পেলাম, এবার দ্বান্দ্বিক পেলাম তারও সমালোচনা পেলাম। এরপর যেটা আসছে সেটা হলো মাইক্রো। মাইক্রো মানে ছোট। তাহলে আগের দুটো যদি সমাজকে নিয়ে ভাবে, এ তাহলে কাকে নিয়ে ভাববে? মানুষকে নিয়ে ভাববে। এই কারণেই মাইক্রো। হোয়াট ইজ সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম? খুবই সোজা, নামটা ধরে যেই মুহূর্তে আমরা ভাঙবো আমরা পেয়ে যাব কি জিনিস। সিম্বল মানে প্রতীক, ইন্টারঅ্যাকশনিজম মানে মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া মানে কি? ইন্টারঅ্যাক্ট করছি যে সেটা। তাহলে
সিম্বলের মাধ্যমে যে আমরা ইন্টারঅ্যাক্ট করি, ধরো রাস্তা দিয়ে যাচ্ছি, আমি কাউকে হাতটা উঁচু করে দেখালাম, ইশারা করলাম যে কটা বাজে, সে কিন্তু বুঝে নেবে। তাহলে আমি হাতটা উঁচু করে জিজ্ঞাসা করলাম যে কটা বাজে, সে বুঝেও নিল। দ্যাট ইজ সিম্বলিক ইন্টারাকশনিজম, পুরো প্রসেসটা। আরো আসছি, আরো ডিটেলে আসছি। এবার যদি আমি মনে করি আচ্ছা তার মানে আমরা বডি জেস্টার, ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে যেটা বোঝাবো সেটাই সিম্বল, না। সবচেয়ে বড় সিম্বল হলো ভাষা। এই যে আমি ভাষা দিয়ে কথা বলছি, এই যে আমি ভাষাটাকে ব্যবহার করে ইন্টারঅ্যাক্ট করছি, এটা কিন্তু একটা সিম্বল। তাই এটা মনে করো না যে সিম্বল মানেই আমি ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে বা আমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে যেটা বোঝাচ্ছি, বডি ল্যাঙ্গুয়েজ এবং ফেসিয়াল এক্সপ্রেশন এবং ভোকাল টোন দিয়ে যে ইন্টারাকশন হচ্ছে সেটাই সিম্বলিক। আমরা যে কথা বলছি, বুঝছি, মিশছি, দ্যাট ইজ অল অ্যাবাউট সিম্বলিক ইন্টারাকশনিজম। এটা কিভাবে দৃষ্টিভঙ্গি হতে পারে, প্রশ্ন আসতেই পারে। আসলে এটাই তো ইম্পর্টেন্ট। আমরা কি শিখেছি, আমরা কি পড়েছি? স্কোপ অফ সোশিওলজিতে আমরা পড়লাম যে ইন্টার রিলেশন অ্যান্ড ইন্টারঅ্যাকশন, যে কোথাও না কোথাও আমরা জানতে পারলাম যে সমাজতত্ত্ব অনেকটাই আন্তঃসম্পর্ক ও আন্তঃক্রিয়া বা মিথস্ক্রিয়ার ওপর পুরোপুরি তৈরি। এবার তুমি আমাকে বলো, দুটো মানুষের মধ্যে ইন্টারঅ্যাকশন কিভাবে তৈরি হয়? দুটো মানুষের মধ্যে ইন্টারঅ্যাকশন তৈরি হয় তারা যখন কথা বলবে, তারা যখন মিশবে। যদি না মেশে সম্পর্ক তৈরি হবে না, আর সম্পর্ক না তৈরি হলে সমাজ তৈরি হবে না। তাহলে এটুকু বুঝতে পারছি যে সবকিছুর কেন্দ্রে রয়েছে ইন্টারঅ্যাকশন। ইন্টারঅ্যাকশন কাদের মধ্যে হয়? মানুষদের মধ্যে হয়। তাই মানুষ যদি ইন্টারঅ্যাকশন প্যাটার্নটাকে সুন্দর করে শেপ দিতে শেখে, তাহলে সম্পর্কগুলোও আরো সুন্দর হবে। ঠিক যেরকম ধরো আমি এখন যে টোনে যেভাবে কথা বলছি, আমি যদি ধরো এইভাবে না বলতাম, আমি খুবই রেগে রেগে খুবই বাজেভাবে ধরো কথা বলি, তাহলে তোমার সাথে কি আমার ইন্টারাকশন প্যাটার্ন সঠিকভাবে সুস্থভাবে তৈরি হবে? হবে না। তাহলে আমি যখন একটা রিলেশন তৈরি করতে চাই, কারণ আমি সমাজে আছি, বসবাস করছি, তাই আমার উচিত যে ইন্টারাকশন প্যাটার্ন গুলোকে খুব সুন্দর করা, যাতে সেই মানুষটার সমস্যাটা আমি বুঝতে পারি, আমি আমার সমস্যাটা মানুষটাকে শুদ্ধ ভাষায় বোঝাতে পারি। দ্যাট ইজ অল অ্যাবাউট সিম্বলিক ইন্টারাকশনিজম। এবং এইটা আধুনিক যুগে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা ভার্চুয়াল সোসাইটিতে তো ঢুকে পড়েছি, এটুকু আমরা বুঝতে পারছি যে ইন্টারঅ্যাকশনাল ব্রেকডাউন হচ্ছে বলেই কিন্তু মানুষ কোথাও না কোথাও ডিপ্রেসড হয়ে যাচ্ছে। এই যে আমরা ফেসবুকে লোনলি বয় আকাশ, অ্যাঞ্জেল প্রিয়াঙ্কা এদেরকে যে দেখতে পাই, কেন দেখতে পাই এদেরকে? তার কারণ এরা সামাজিক জীব হিসেবে তাদের যে মিথস্ক্রিয়া হওয়ার কথা তাদের বাবা মায়ের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, তার এখন উচিত গল্পের বই পড়া, বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানো, সেগুলো সে না করে সে ফেসবুকে আসে নতুন বন্ধু খুঁজতে, ফেসবুকে আসে নতুন একটা প্রেম বা ভালোবাসা খুঁজতে। কেন? কারণ সমাজে তার সাথে অন্যদের ইন্টারাকশনটা সেইভাবে হচ্ছে না, হলেও ঠিকঠাক হচ্ছে না, সেই কারণে সে ফেসবুকের মতো একটা ভার্চুয়াল মিডিয়াকে বেছে নেয়। ফেসবুক, অন্যান্য যে সমস্ত ভার্চুয়াল মিডিয়া আছে, সেইখানে সে নতুনভাবে ইন্টারাকশন গড়ে তোলে। সেখানে ইন্টারাকশন প্যাটার্ন গুলো কিন্তু আমরা জানি, সেখানে ইন্টারাকশন প্যাটার্ন গুলো এমনই যে কেউ যদি তোমাকে মিথ্যাও বলে তুমি বুঝতেও পারবে না। কেউ তোমার সাথে ব্লাফ করতেই পারে, কেউ তোমাকে, কেউ ছেলে, সে মেয়ে হতে পারে, সে মেয়ে, সে ছেলে হতে পারে, তুমি বুঝতে পারছো না। এবার এইভাবেই তারা একটা নকল ইন্টারাকশন তৈরি করে। ফেসবুকে মানুষকে ঠকানো সবচেয়ে সোজা, কেন? কারণ তুমি তাকে দেখতে পারছো না। আমরা যখন কাউকে দেখি, বুঝি, শুনি, তখনই তো আমাদের ওই ইন্টারাকশন প্যাটার্নটা তৈরি হয়, তার ফলেই তো সম্পর্ক মজবুত হয়। তাহলে সম্পর্ক আবার আবার উল্টোটাও বললাম যে আসলে আছি আমরা সমাজে, মানুষের সাথে মিশছি, কিন্তু যেহেতু ইন্টারাকশন প্যাটার্ন ঠিকঠাক নেই, এই কারণে সম্পর্ক তৈরি হচ্ছে না। তো সবটাই ইন্টার রিলেটেড। যে এক যেমন আমাকে সমাজে থাকাকালীন আমার সামনের মানুষদের সাথে ইন্টারাক্ট করতে হবে, তবে আমার সাথে তার সম্পর্ক ভালো তৈরি হবে, তবে আমি আমার মানসিক সামাজিক যে সমস্যাগুলো লাইক ডিপ্রেশন, লোনলিনেস, ফ্রাস্ট্রেশন, এগুলো আমি কাটাতে পারবো তাদের সাথে শেয়ার করে। আর এগুলো যদি আমি না করি, আমি তাহলে আরো অন্ধকারে ডুবে যাব, তোমাদের ভাষায় অন্ধকারে নিমজ্জিত হব। কারণ আমরা জানি যে ভার্চুয়াল মিডিয়াটা আসলে পুরোটাই একটা নকল জায়গা। এই কারণে সিম্বলিক ইন্টারাকশনিজম ইম্পর্টেন্ট, যে এইটা আমাদের শেখায় যে হাউ টু ইন্টারাক্ট আইডিয়ালি। এইখানে যারা যারা রয়েছেন তাদের নাম তোমরা পাবে, যে কারা কারা মূলত এই জিনিসটার উদ্যোক্তা ছিল। এইখানে আবার একটা সমালোচনা আছে কি, যে এ নাকি মানুষের ইন্টারাকশন আর ইন্টার রিলেশন নিয়ে এত ভাবে
যে বৃহৎ যে সমস্যাগুলো আছে লাইক কালচার, ক্লাস, জেন্ডার, কাস্ট, রেস, এগুলোকেই উপেক্ষা করে ফেলে। তাহলে বুঝতেই পারছি যে সোশিওলজি ইটসেলফ সমাজকে যেভাবে দেখে সেই পার্সপেক্টিভেরও সে অনেকগুলো খুঁত বার করে। মানে সোশিওলজি কোনো সময় বলে না যে আই অ্যাম পারফেক্ট, সোশিওলজি বলে যে পারফেকশন সবার মধ্যে নাই থাকতে পারে, সবার মধ্যে খুঁত আছে, কিন্তু সবারটাই আমরা ভালো দিকগুলো অ্যাকসেপ্ট করব। লাস্ট যেটা বাকি থাকে এটা আমি নারীবাদ, এটা অনিরুদ্ধ চৌধুরীর বইটা থেকেই তোমরা পড়ে নেবে। সেইখানে কি রয়েছে নারীবাদ, যে নারীবাদ জিনিসটা কি, কবে কি, কোথা থেকে এলো, এই বিষয়টা যেটা তোমাদের পড়তে হবে নারীবাদ থেকে, সেটা হলো যে নারীবাদটা কি এবং সেই পার্সপেক্টিভ থেকে আমরা সমাজকে কিভাবে দেখি। ওখানে খুব সুন্দর করে বিষয়টা ব্যক্ত রয়েছে ফার্স্ট প্যারাতেই। আমি দেখাচ্ছি না বইটা, কারণ বইটার পিডিএফ ফাইলটা আমার কাছে নেই, এবং এটা পিডিএফ ফাইল নেইও, এটা তোমাদের কলেজ স্ট্রিট থেকে জোগাড় করতে হবে বইটা। তাহলে এই ছিল আমাদের সমাজতত্ত্বের পরিপ্রেক্ষিত, ম্যাক্রো অ্যাসপেক্ট, মাইক্রো অ্যাসপেক্ট। তাহলে আজকের ক্লাস এত অবধি। কোনো সমস্যা থাকলে, কিছু বুঝতে সমস্যা হলে, এটা যেহেতু ওয়ান ওয়ে কমিউনিকেশন, আমাকে জানিও। ধন্যবাদ।